নজরুল সঙ্গীত শিল্পী লায়লা তাজনুর সাউদি। আমরা কোনো কথা না বলিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে, আমাদের অতিথির কাছে। লায়লা তাজনুর সাউদি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। রেডিও সারাবেলায় আমার অনুষ্ঠানে তুমি মনে হয় আগে কখনো আসো নাই? না, রেডিও সারাবেলার প্রথমে রেডিও সারাবেলার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এবং আমি তো রেডিও সারাবেলার একজন তালিকাভুক্ত শিল্পী প্লাস একজন দর্শক। আর এর আগেও গানের কিছু অনুষ্ঠান করেছি, গানবেলা করেছি, কিন্তু আপনার প্রোগ্রামে আজকেই আমার প্রথম। এবং এভাবে যে আপনি আমাকে আমন্ত্রণ জানাবেন, সত্যি আমি খুবই আনন্দিত হয়েছি। তো গান বলে তো তুমি আসোই, কিন্তু আমার প্রোগ্রামে তো গান কম হয়, ওখানে তো গান বেশি হয়। হ্যাঁ, এখানে তো গানের কথাগুলো বেশি হয়। জি, এখানে গান এবং আলোচনা হয়, এই জন্য আরো মানে বিশেষ মাত্রা। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি নিয়মিত রেডিও সারাবেলা শোনো এবং দেখো। জি, অবশ্যই, এটা খুবই ভালো লাগলো। তো এখন শুরুতে তুমি যেহেতু লায়লা তাজনুর সাউদি একজন সঙ্গীত শিল্পী, জি, তোমার পরিচয়টা আমি আরেকটু বলিয়ে দেই। তুমি তো বাংলাদেশ টেলিভিশনের শিল্পী, বাংলাদেশ বেতারের শিল্পী, বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করেছো, রেডিও সারাবেলারও তালিকাভুক্ত শিল্পী। জি, সে কথাগুলো বলবো। শিল্পীর আসলে গান প্রথমে না শুনলে আমাদের দর্শক শ্রোতারও কি যে মন ভরে না। তুমি গানটি গাওয়ার পরে আমি তোমার পরিচয়, তোমার সঙ্গীত পরিবার, এই বিষয়ে একটু কথা বলতে। শুরুতে যদি আমরা গান শুনতে চাই কেমন হবে? না, অবশ্যই অনেক ভালো হবে। তাহলে একটা গান আমরা শুরুতে শুনবো। আচ্ছা, কোন গানটি হবে? আমি বিশেষ করে কবি কাজী নজরুল ইসলামের গান করে থাকি, আধুনিক গানও করি। তো একটা কবি নজরুলের গান দিয়ে শুরু করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। তুমি তো নজরুলের শিল্পী, সবাই জানে। জি, নজরুলের সঙ্গে তুমি ভালো গাও। আমি চেষ্টা করি, এখনো আমার আসলে পড়াশোনা কবিকে কেন্দ্র করি, চেষ্টা করছি। আর আমরা এখন বর্ষার একটা সময় যেহেতু আছি, আমি চাইছি যে বর্ষার একটা গান, যদিও বা বর্ষা এখনো আমরা দেখতে পাইনি, বর্ষাকাল চলছে কিন্তু বর্ষা বৃষ্টি দেখতে পারিনি। যাই হোক, আমি একটা বর্ষাকালের কবি নজরুলের একটা সৃষ্টি। শিওর শিওর শিওর। এটা খুলতে হবে তো। হ্যাঁ, এটা কি সরাবো? এটা সরাবো? ওকে, এটা সরাই দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এসো হে সজল শ্যাম ঘন দেয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া, বেনু কুঞ্জ ছায়া, এসো তাল তমাল বনে, এসো শ্যামল ফুটাইয়া যুথি কুন্দ নিপকে, এসো হে সজল শ্যাম ঘন দেয়া। বারি ধারে এসো চারি ধারে ভাষায়, বিদ্যুৎ ইঙ্গিতে দশ দিক হাসায়, বারি ধারে এসো চারি ধার ভাষায়, বিদ্যুৎ ইঙ্গিতে দশ দিক হাসায়, বিরোহী মনে জ্বালায় আশার আলেয়া, ঘন দেয়া মোহনিয়া শ্যাম পিয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া। শ্রাবণ বরিশন হরষণ ঘনায়, এসো নব ঘন শ্যাম নূপুর সোনায়, শ্রাবণ
বরিশান হরষণ ঘনায় এসো নব ঘন শ্যাম নূপুর সোনায় হিজলতমা ডালে ঝুলন ঝুলায় তাপিতা ধরার চোখে অঞ্জন বুলায় যমুনা স্রোতে ভাষায় প্রেমের খেয়া ঘন দেয়া মোহনিয়া শ্যাম পিয়া এসো হে সজল শ্যাম ঘন দেয়া এসো হে সজল শ্যাম ঘন দেয়া এসো হে সজল শ্যাম ঘন দেয়া এসো হে সজল ঘন দেয়া মোহনিয়া শ্যাম পিয়া শ্যামল পিয়া শ্যামল পিয়া শ্যামল পিয়া খুব সুন্দর, খুব সুন্দর। সবাই জানে যে সাউদি মানে নজরুলের গান গায়, তো এত কাছে থেকে তোমার গান আমিও যে উপভোগ করবো এটাও আমার একটা পাওয়ার, কি বলো? থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ অনেক। আচ্ছা, তোমার সম্পর্কে তো শুরুতেই গান দিয়ে শুরু করলাম, তোমার পরিচয় একটু আরো একটু তোমার পারিবারিক, এই যে তুমি সঙ্গীত পরিবারের একজন মেয়ে, জি, তোমার পরিচয় তুমি নিজে একটু বলো। আচ্ছা, আমি লাইলা তাজনুর সাউদি গাইবান্ধারি মেয়ে, মধ্যপাড়ায় আমার জন্ম, ওখানে বেড়ে ওঠা। আমার মা আফরোজা বেগম লুপু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিল্পী প্রশিক্ষক। আমার আব্বু খসরু আহমেদ, উনি একজন সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার ছিলেন, উনিও অবসরপ্রাপ্ত। আমরা এক ভাই এক বোন। পরিবারে তোমার সঙ্গীত পরিবারে কে কে গান গায়? হ্যাঁ, সঙ্গীত পরিবারে আমার খালারা গান করতেন, আমার দাদা একসময় খুব ভালো গাইতেন। তারপর এরকম পরিবারেই দেখেছি ছোটবেলায় তাদেরকে গান গাইতে, সঙ্গীতে সাধনা করতে। আবার এবং আমার খালাতো ভাই একজন আছেন, গত পর্বে আপনার এই অনুষ্ঠানে এই হট সিটেই ছিল, গত অনুষ্ঠানে তানজিন বিল্লাহ ভাই, আমার খালাতো ভাই, ভাইয়া এসেছিলেন। আর এই তো ওই তো পরিবারের একটা ছোঁয়া তো আছেই, সেটা আমি পেয়েছি। সেটাই তোমার মানে গারান্দার মধ্যে যে কয়েকটি সঙ্গীত পরিবার আছে, তোমাদের পরিবারটা একজন অন্যতম সঙ্গীত পরিবার, তাই না? তোমার আম্মু কিন্তু মানে গান আসের একজন বিভিন্ন নির্বাচিত এবং সদস্য শিল্পকলার, মোহনার সঙ্গেও আছেন, সবকিছু। মোহনার কথাও পরে আসছি। সাউদি, তোমার সঙ্গীত পরিবারের ইয়ে পেলাম, তোমার শিক্ষাগুরু কে কে ছিল, বা তুমি কখন, তারা যদি বলি যে তুমি কখন থেকে সঙ্গীতে তোমার হাতে করে শুরু হয়, কার কাছ থেকে? এটা আমার যেহেতু বললাম যে ছোটবেলায় যখন থেকে বুঝ হয়, পরিবারে দেখি যে গানের একটা চর্চা আছে। আমার মার কাছেই তো প্রথমে আমার হাতে খড়িটাই হয়, সঙ্গীতের ভাষায় যে হাতে খড়ি নিয়ে, আমি সেভাবেই বললাম যে হাতে খড়িটা আমার মায়ের কাছেই হয়েছে। নজরুলের গান করতেন। তারপর এরপরে আমি গাইবান্ধার শিক্ষক ছিলেন, তারপরে আমার ওস্তাদ স্বপন চৌধুরী স্যার, ওনার কাছে আমি অনেকদিন তালিম নিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে। তারপর আর একজন শ্রদ্ধেয় শিল্পী শাহ মশিউর রহমানের কাছে আমি দীর্ঘদিন তালিম নিয়েছি, আমাদের মশিউর ভাই। হ্যাঁ, মশিউর মামার কাছে। আর এখানে আর একজনের নাম না বললে মনে হয় যে আমার ভালো লাগবে না, সেটা হচ্ছে যে গাইবান্ধার সকলে আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তন্মধ্যে আমাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ নন্দিত তবলা শিল্পী মাহমুদ সাগর মহব্বত মামা, উনি আমাকে ছোটবেলা থেকে যেভাবে গানের ব্যাপারে সহযোগিতা করেছেন, অনেক অনেক অনুপ্রেরণা দিয়েছেন। আর বিশেষ করে যে
নতুন নতুন অনেক গান মামা আমাকে সংগ্রহ করে দিতেন তোলার জন্য। কিভাবে ভালো হয় তালের ব্যাপারে, আর ব্যাপারটাতে আরো একটু কিভাবে ভালো করা যায়। তাল তো সত্যি ওস্তাদদের কাছে আমি শিখেছি। মোহাম্মদ ভাই তো একজন আমাদের গানের নিবেদিত প্রাণ, আমি বলবো। হ্যাঁ, মামা অনেকেই মানে কালচারাল অঙ্গনে উনি আমাদের অপরিহার্য ব্যক্তি, উৎসাহ দেন, কিন্তু আমাকে মনে হয় অনেক একটু বেশি উৎসাহিত করেছেন এবং স্নেহ করেছেন। আমি হ্যাঁ, কিন্তু আমাকে মনে হয় একটু বেশি করেছেন। আচ্ছা আচ্ছা, হতে পারে। যাই হোক, সকলকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আমি ঢাকায় ভর্তি হই পড়াশোনার জন্য। ওখানে যাওয়ার পর আমি ছায়ানটের সাথে জড়িত হই। আমি একটু আসছি, তোমাকে আর একটু থেমে দিই। তুমি হচ্ছে যে সঙ্গীত কোন ক্লাস থেকে শুরু করো? এটা আমার যখন 5-6 এরকম 5-6 বছর, 5-6 বছর থেকেই। তার মানে তুমি প্রাইমারি স্কুল থেকে শুরু করেছো? প্রাইমারি স্কুল থেকে, হ্যাঁ। আচ্ছা, ওকে, প্রাইমারি থেকে সঙ্গীত শুরু হয়েছে। কিন্তু আমি যতদূর শুনেছিলাম তোমার সম্পর্কে, তুমি দেশ গানও করতে। জি, আমি দেশের গানও করি। এখনো করো? ও আচ্ছা, এখনো করো। তা আমি আবার ভাবলাম তুমি বোধহয় দেশ গান থেকে ডাইভার্টে শুধু নজরুলই করো। না, আমি নজরুল, আমার মানে বেসিক যেটা বলে, আমি নজরুল ইসলামের গান গাই। এর পাশাপাশি পাশাপাশি আধুনিক গানও করো? আধুনিক দেশের গান সব গানই গাওয়ার চেষ্টা করি আর কি। এরপর আমি ঢাকায় যে ছায়ানটে ভর্তি হই, তারপরে দেশবরেণ্য শিল্পী নীলুফার ইসমিনের কাছেও আমি অনেকদিন গান শিখি। রেডিও সারাবেলায় তালিকাভুক্ত হয়েছে কবে? রেডিও সারাবেলা গত বছরই যখন হয়, ডাক আসে আমাকে, প্রোগ্রাম করেছি, তারপর অডিশন দেওয়ার। তুমি তো বাংলাদেশ বেতার ঢাকার তালিকাভুক্ত ছিলে। বাংলাদেশ বেতার ঢাকা। রংপুর বাদ দিয়ে ঢাকা কেন হলে? আমি আগে রংপুরে ছিলাম। আচ্ছা, রংপুর বেতারই আগে আমি ছিলাম। তারপর যখন ঢাকায় আমি নিয়মিত সেটেলড হই, তখন রংপুর বেতার থেকে এনওসি নিয়ে ঢাকা বেতারে আমি একটা প্রোগ্রাম করার পর আমাকে ওখানে থেকে গ্রেডেশন দেওয়া হয় নজরুলের। ফাইন। আর তুমি তো বাংলাদেশ টেলিভিশনেরও তালিকাভুক্ত ছিলে। জি। সেটা কবে থেকে? আমার যতদূর মনে পড়ে 2006 কি 7 এরকম, তখন থেকে আমি শুধু নজরুল সঙ্গীত করো না? নজরুল এবং আধুনিক। ঢাকা বেতারেও আমি নজরুল এবং আধুনিকে আছি। বাহ। আর তুমি তো, আমি যতদূর জানি, তুমি অন্যান্য চ্যানেলেও গান করো। সেটা কোন চ্যানেলে গান করেছো? আমি যেমন চ্যানেল 24 এ গান করেছি, বাদশাঙ্গা টেলিভিশনে গান করেছি। এই দুটোতেই আমার এখন মানে করা হয়েছে। বেসরকারি এফএমও প্রোগ্রাম করেছি। আর পাশাপাশি স্টেজ প্রোগ্রামগুলো তো করাই হচ্ছে। স্টেজ প্রোগ্রামে আসছি পরে। তোমার স্টেজ প্রোগ্রাম করার অনেক অভিজ্ঞতা আছে আমি জানি। তুমি যে ঢাকায়, আমি যতদূর শুনেছি বা তোমার সাথে হয়তো একদিন গল্পে তোমার মা আসো, তোমরা দুজন কথা শুনেছিলাম, ঢাকায় কিন্তু তোমার জাতীয় পর্যায়ের শিল্পীদের সাথে একটা ভালো সখ্যতা আছে। কাদের সাথে আছে যদি একটু বলো? জাতীয় পর্যায়ের শিল্পী বলতে মানে আমি তো বিভিন্ন যে ছোটবেলা থেকে বিভিন্ন সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা করতামই, জেলা বিভাগ এবং জাতীয় পর্যায়েও পুরস্কার পেয়েছি। আর নতুন করেছি একটু বললাম। আর আমি যখন টেলিভিশনে প্রোগ্রাম করি, ওখানে তো অনেক সিনিয়র শিল্পীদের সাথে আমরা একসাথে অনুষ্ঠান করেছি এর আগেও। তো সেখান থেকেই অনেক গুণী শিল্পীদের সাথে আমার পরিচয়। আমি দেখি তারা কিভাবে গান করেন। তুমি কি নীলুফার ইয়াসমিনের সঙ্গে গান করতে এক সময়? না, আমি নীলুফার ইয়াসমিন ম্যামের ছাত্রী ছিলাম। ও, ডিরেক্ট ছাত্রী ছিলেন? সরাসরি ছাত্রী ছিলাম। কোন একটা টেলিভিশনে আমরা দেখেছিলাম কোন এক সময়। হ্যাঁ, যেটা আমরা অনেক যে আমাদের গায়কের মেয়ে, ওর নাম সাউদি। জি। আমি বাংলাদেশ টেলিভিশনে একটা প্রোগ্রামে, এটা আমার একদম খুব একটা বড়, তখন আমি আরো একটু ছোট, ম্যামের কাছে আমি মাত্র যাওয়া আসা করছি। তো অঞ্জলি লহম ওর সঙ্গীতে এই গানটা আমি করেছিলাম। তারপরে নীলুফার ম্যাম আমাকে এই গানটা শিখিয়েছিলেন। ওই অনুষ্ঠানে নীলুফার ম্যামও ছিলেন। গানটা একটু মুখটা শোনা যাও না এখন? আচ্ছা, যদিও আমি গানটা করে আসিনি। তুমি মুখটা একটু শোনা দাও, আমি তো গান শুনবই তোমার কাছে আবার। অঞ্জলি লহম, যতটুকু হয়। আচ্ছা, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহম।
সঙ্গীতে অঞ্জলি লো খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি বুঝেছি, মানে হঠাৎ করে একজন শিল্পীকে কিন্তু অনুরোধ করাটাও ঠিক না, কি জন্য না, 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 না। এটার ভাব, রাগ, পরিবেশ বিভিন্ন সময়ের উপরে নির্ভর করে। তো হঠাৎ করে কথা বলতে বলতে কিন্তু তোমার গানেরও তো একটা ধরন আছে, তাই এই না? গানগুলো তো আমাদের অনেক করার মধ্যেই থাকে, খুব একটা যে প্র্যাকটিস করে এসে বসতে হবে আমার সেটা আমার। তুমি কখনো কখনো হ্যাঁ। গানে প্র্যাকটিস করো? আমি যখন আমার সময় হয় তখনই আমি করি। সেটা আগে যেমন প্রতি সকালেই করতাম, এখন প্রতি সকালে না করলেও দুপুরে বা বিকেলে বা সন্ধ্যায় আমি কিছুক্ষণ হলেও গানগুলো, পুরোনো গানগুলো অনেক সময় আমরা ভুলেও যাই, একটু ঠিক করে নেওয়া, আমার শিক্ষকরা যেভাবে সেগুলো মনে করে আবার রিভিশন করে নেওয়া, যেটা বলে। আচ্ছা, তাহলে যতটুকু এই যে মুখটা শুনলাম, এটা হচ্ছে আসলে কি বলবো, তোমার সেই নীলুফার ইয়াসমিন ম্যামকে উৎসর্গ করেই জি, জি, তার শ্রদ্ধায় কিন্তু এই 2 লাইন গান আমরা শুনলাম তোমার কণ্ঠে, তাই না? উনি একজন আমাদের দেশের গুণী শিল্পী। একদম। আর তার সে তোমার কি বলবো, আমি তার বাসায়। না তোমাকে সঙ্গীতের গুরু তোমার। জি 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 জি। তোমার যে সঙ্গীতের গুরু, এটা তো আমাদেরও একটা গর্ব যে তুমি আমাদের গায়নের মেয়ে, তুমি একজন বড় মাপের শিল্পীর কাছে যাইতে পারি, তার কাছে তুমি গান শিখেছো। না, আসলে আমার যারা আমার শিক্ষক ছিলেন তারা সবাই আমার কাছে অনেক অনেক শ্রদ্ধার ব্যক্তিত্ব। তারা না থাকলে অবশ্য এটুকু পর্যায়ে তো আমরা আসতে পারতাম না। মানে ভিতটা তো আসলে আমার হয়েছে এইখান থেকেই, এই শহীদ মফস্বল শহর থেকেই। ভিতটা এখানে হয়েছে, হ্যাঁ, আচ্ছা। অবশ্যই। তো এটা তো আমি কৃতজ্ঞ সবার প্রতি, যারা আমাকে এত দূর আনতে আমাকে একটা, মানে আর আমার মা তো ছিলেনই, সবসময় আমাকে উৎসাহিত বা ঠেলে দেওয়া। একটু অলসতা করতাম, এই রেওয়াজ করো, হ্যাঁ এই আসার সময় বললো এই চন্দ্রবিন্দু লাগাবা না, তুই একটু গুনগুন করছিলাম, কোন গানে চন্দ্রবিন্দু পেয়েছে সেটা নিয়ে বললো। সব সময় আছে সে আর কি, মানে আমার সাথে। নাসিকা মাঝে মাঝে লেগে যাচ্ছে। বাসায় ওরকম সারাদিন প্র্যাকটিস করলে বলে এটা হচ্ছে না। বাড়িতে যদি সঙ্গীত গুরু থাকে তাহলে তো তোমার চর্চাটা আরো ভালো হওয়ার কথা, হ্যাঁ, তাই না? এটা তোমার একটা বড় পাওয়া কিন্তু, তাই না? তোমার মা যেহেতু বাড়িতে আছে, এটা তুমি বড় একটা পাওয়া। তো তোমার আর কার কাছে, তুমি যেটা বলছিলে ঢাকায় তোমার একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছিল সঙ্গীতকে কেন্দ্র করে, এরকম আর কার কার সাথে তোমার স্মৃতি আছে বা সঙ্গীত নিয়ে তোমার বেশ ভালো লাগা আছে না কিছু? আচ্ছা, মানে একান্ত, মানে খুবই গর্বের কিছু দিন গেছে, একটু যদি শুনি একটু। আমি যদি একটু আমার একাডেমিক যে সেটা তুমি তো লেখাপড়া করতে ঢাকায়? আমি অনার্স মাস্টার্স ঢাকায় হোম ইকোনমিক্স কলেজ থেকেই করেছি। ওখানে পড়ার সময় ওই তো পড়াশোনার পাশাপাশি আমি ওই আমার ভার্সিটিতে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা করি। একবার তো আমি চ্যাম্পিয়ন হই, আর একবার আমি প্রথম রানার আপ হই। তো সেইটা হওয়ার পরে যে ভার্সিটিতে সবাই আমাকে তখন থেকে একটু চিনলো, গানের কারণে সবাই একটু বেশি বেশি চিনতো আমাকে। আর ভার্সিটিতে নাম হয়ে যাওয়ার পর ওখানে তখন দেখেছিলাম অনেক গুণী গুণী শিল্পীরা বিচার কার্যে আসতেন, ওনাদের সাথে আমার পরিচয়, বা ওনারা আমাকে ডেকে নিয়ে কথা বলতেন, বিভিন্ন বিষয়ে পরামর্শও দিয়েছেন, সাজেশন। এইভাবে আর আমার যারা বন্ধু ছিল ঢাকায় ছিল, যারা মিউজিকের সাথে আছে, তাদের সাথে আমার এখনো আছে। অনেকের নাম আমি এখন মানে সবাই সুপরিচিত। ঢাকায় তুমি এমনিতে স্টেজ প্রোগ্রাম করেছো কোথাও? ঢাকায় আমি আসলে আমি অফার পাই, কিন্তু ঢাকায় ওভাবে আমি স্টেজ করি না। আমি বিশেষ করে তোমার একাডেমিক জায়গাগুলোতে করেছো? না, ঢাকায় করেছি আমি, তবে খুব বেশি ঢাকায় আমি করা হয় না, খুব বেছে বেছে, মানে যাই হোক। আর তাহলে ঢাকার বাইরে কি গাইবান্ধা? হ্যাঁ, এখানে আমি কতগুলো স্টেজ প্রোগ্রাম করেছো? অনেক স্টেজ প্রোগ্রাম করেছি, ঢাকা, গাইবান্ধা, রাজশাহী, রংপুর, এগুলোতে করেছি। বাহ বাহ বাহ, রাজশাহী, রংপুরে করেছো। আচ্ছা, এখন তুমি যখন ঢাকায় থাকো, ঢাকায় যে বড় বড় গুণীজনদের সাথে গান নিয়ে কথা বলছো, আবার গাইবান্ধায় আসো, তো সেগুলি তুমি কিভাবে দেখো যে আমাদের গাইবান্ধার সাথে যদি কম্পেয়ার করো, তো আমাদের গাইবান্ধার মান কিরকম মনে হয় তোমার কাছে? না, চর্চার যে জায়গাটা আর কি গাইবান্ধার রাজধানী থেকে আসার পরে কেমন মনে হয়? সরি, আমি তো বলবো যে গাইবান্ধার একটা যে সুনাম আছে, যে আমাকে অনেকেই ঢাকায় বলে, ও তুমি গাইবান্ধার মেয়ে। গাইবান্ধা তো এই সাহিত্য সাংস্কৃতিক চর্চাটা খুব ভালো, ওনারা কিন্তু জানেন, ওনারাই বলে। আচ্ছা। আর আমি তাহলে মানে আমার যখন থেকে বুঝ হয়,
বা আমি তখন দেখেছি আমার মাকে গান করতে। আমার মায়ের যিনি শিক্ষক ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় ইউসুফ আলী, সেই সময় যে আমার মায়ের সাথে যারা গান করতেন কয়েকজনের নাম আমি একটু বলতে চাই, যেমন শ্রদ্ধেয় শিল্পী তাহাউজ্জামান বুলু, বুলু মামা বলে ডাকিত, আমার বড় ভাই, আপনার বড় ভাই, সেটা আমি জানি। তারপর শাহ মুশুর রহমান মামা আমার শিক্ষক, শ্রদ্ধেয় শিল্পী খাজা সুজন, শ্রদ্ধেয় শিল্পী জাফরিন আলম। আচ্ছা, তাদের গান শুনে আমরা বড় হয়েছি। এরপরে যে যদি বলতে চাই, শ্রদ্ধেয় শিল্পী চুনি ইসলাম, তারপরে শ্রদ্ধেয় শিল্পী জাহিদুল ইসলাম, তারপরে স্যার হচ্ছে মোহাম্মদ আলী স্যার, শিল্পী এবং শিক্ষক। তো এইরকম আর কি, যে ওনাদের গান শুনে যে আমরা বড় হয়েছি এবং ধারাবাহিকতাটা আমি ওইভাবেই বললাম। আমার সময় আমরা যারা করেছি তারাও আজকে অনেক নিজেদের জায়গায় প্রতিষ্ঠা লাভ করেছে। আমার জুনিয়র যারা আছে তারাও শিখছে, জানছে, ভালো করছে। আমি যথেষ্ট আশাবাদী, শুধু গানে না, সাহিত্যতেও গাইবান্ধা অনেক ভালো এগিয়ে যাচ্ছে। বাচ্চারা এখন এইসবের প্রতি আগ্রহী। সঙ্গীতের পাশাপাশি কি সাহিত্য চর্চা করো? হ্যাঁ, সাহিত্য চর্চা বলতে আমি তো কবিতা পড়ি, মানে কবিতা পড়তে ভালোবাসি, কিন্তু আবৃত্তি করার দুঃসাহস ভাষায় দেখাই। আচ্ছা, তার মানে ভাষায় করি। তুমি যেহেতু গ্রামার ধরে বলছো যে আমি আবৃত্তি করি না কিন্তু পাঠ করি, তার মানে ধারণা তোমার আছে? না, আমি এখনো ধারণা খুবই কম বলবো, কারণ আমি গান কবিতা দুটোই। আচ্ছা, এখন হচ্ছে তুমি এখন যেটা আমার প্রশ্ন আর কি, হ্যাঁ, তোমার মা কি ধরনের গান করে? আমার মাকে তো নজরুল সঙ্গীতে, তুমি কি মায়ের কারণে নজরুলের প্রতি বেশি মানে আকৃষ্ট হয়েছো, নাকি ওটা তো একটা কারণ? ওটা একটা কারণ আছে। আমার মা খালারা সবাই নজরুলের গান করতেন। আমার খালাতো ভাই তানজিন ভাই, উনিও কিন্তু নজরুলের গান পছন্দ করে। আর একটা কারণ যেটা আছে, আমি যখন প্রাথমিক স্তরের ছাত্রী, চল 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 ঊর্ধ্ব গগনে, ক্লাস 3-তে ছিল সম্ভবত, সেই কবিতাটা তখন থেকে আমার মাথায়, মানে আমি যখন পড়তাম আমার মাথায় ঢুকে গেছিল যে আসলে অনেকগুলো বিষয় কবি নজরুলের বাণী, সুর, রাগ প্রধানকে কেন্দ্র করে তার যে বা তার গানে থাকে দেশপ্রেম, ভক্তি, অনেক কিছুই থাকে। সব কিছু মিলে তখন থেকে আমার কাজী নজরুলের গানের প্রতি খুব আগ্রহ হয়। একটু গুনগুন করি, দেখা যাক, শুরু করলাম, এই তো এখন পর্যন্ত এইভাবেই চলছে। আচ্ছা সাথী, অনেকে বলে যে নজরুলের গান মানে রাগ প্রধান গান, কিন্তু আসলে তো রবীন্দ্রসঙ্গীতেও রাগ প্রধান প্রচুর গান আছে। আচ্ছা না, আধুনিক গান অনেক রাগ প্রধান আছে, কিন্তু তারপরেও কেন নজরুলের গানকে রাগ প্রধান গান বেশি বলে অনেকে? এটা তুমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে, নজরুলের শিল্পী হিসেবে তোমার কি মত? আসলে কাজী নজরুল ইসলাম কিন্তু তার গানে অনেক রাগের ব্যবহার করেছেন। হ্যাঁ, অনেক রাগের ব্যবহার করেছেন। আমি কি কয়েকটা রাগের নাম বলবো? হ্যাঁ, অবশ্যই। আমি যেটুকু জানি, মানে তার আগে যেমন ছিল ইমন, ভৈরব, ইমন, পুরবী রাগ, বেহাগ, তারপরে কাফি, পুবালি, এরকম ইত্যাদি অনেক রাগের ব্যবহার তার গানে আছে, বেশি আছে। আর এর পাশাপাশি কিছু লুপ্তপ্রায় কিছু রাগ আছে যেগুলো কিন্তু কাজী নজরুলের গানে ব্যবহৃত হয়েছে। নজরুল ইসলাম, বিশেষ করে নজরুল ইসলামের গানের ভালো লাগার কারণটা হচ্ছে যে উনি রাগের যে একটা চিরায়ত রূপ, সেইটার সাথে নিজের মাধুর্য মিশিয়ে, নিজস্ব একটা মাধুর্য মিশিয়ে একটা অনন্য মাত্রা, একটা দক্ষতা তার ছিল অসাধারণ, নিঃসন্দেহে। আর কি বলবো? না, অনেক সুন্দর বলেছেন। নজরুলের গান শুনে তো আমি তো অনেক সময় কি বলবো, তার গানে সবই আছে, বিদ্রোহ আছে, মানে বিদ্রোহী কবিতাটা লিখে কিন্তু তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। এরপরে তাকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়েছে। এটা কি কম বিদ্রোহী? কারোর এই লোহ কপাল? না না, কত গান আছে, অনেক গান আছে। আচ্ছা হ্যাঁ, তুমি যে নজরুলের ভক্ত কি হবে সেটা আমরা জানলাম। একটু গাইবান্ধায় চলে আসি, আবার গাইবান্ধার সাহিত্যাঙ্গ নিয়ে, সঙ্গীতাঙ্গ নিয়ে। আমাদের গাইবান্ধার তোমার কি মনে হয় যে আমাদের গাইবান্ধায় আমাদের সময় বা তোমার যেতে নাম তোমার আম্মুদের সময়, তখন তো অনেক সংগঠন ছিল, রমনামা ছিল, যেমন তোমাদের বাড়ির পাশে ছিল কি সঙ্গীত বিদ্যালয়ের চারুকলা। এখন কিছু আছে কিন্তু নিষ্ক্রিয় কিছুটা,
অথবা তোমার কাছে কি কি কারণ মনে হয় কেন সেই সময়ের মতো সক্রিয় না? তোমার সেই ইউসুফ মামাদের সময় বা তোমার খাজা মামাদারা যখন সেই সময় আমিও চর্চা দেখেছি করতো? খুব তখন অনুষ্ঠান হতো, তারপরে সবাই মিলে রাত জেগে রিহার্সেল করা, ছেলেরা মেয়েরা ভাগাভাগি হয়ে কোরাস গানের রিহার্সেল করতো। আমি নিজেও চারুকলায় দেখেছি, আমাদের বাসার পিছনে তো আমরাও করেছি একসময় শিল্পকলার প্রোগ্রামে, অতিথির প্রোগ্রামে আমরাও একসময় অনেক। তোমার কি মনে হয় যখন ভাটা পড়েছে কিছুটা 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 একটু ইয়েছে, এটার মধ্যে পৃষ্ঠপোষকতার অভাব থাকতে পারে, তবুও তারপরেও কিছু হচ্ছে, একদম যে হচ্ছে না তা না, হচ্ছে, তবে না, হচ্ছে তো হ্যাঁ বটেই। তুলনামূলক কম হয়তো হতে পারে। তবে গানে আমাদের একমাত্র অনুষ্ঠান মোহনা এটা ধরে রেখেছে, এবং এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী একদম, আমাদের। ঐতিহ্যবাহী। মোহনা একটি সংগঠনের নাম, মোহনা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম। জি, দারুণ না? না একদম। আচ্ছা, তুমি মোহনায় গান গেছো কতবার? আমি মোহনা চারবার, হ্যাঁ চারবার গেছো? চারবার গান করেছি। তার মধ্যে মোহনার 2 নম্বর যে পর্বটা ছিল তখন আমি ছোট। কি বলে? মোহনার 2 নম্বরে আমি গান দ্বিতীয় করেছি। দ্বিতীয় মোহনা দ্বিতীয় পর্বে, জি। এখন কিন্তু আমার 175 এখনো হবে মনে আছে, সামনে। আমি দেশের গান করেছিলাম, মোহাম্মদ মামা ছিল তবলায় আর কি, উপস্থাপনা করেছিলেন হচ্ছে ইয়ে দিলু দিলারা বুবু, মানে বুবু করে ডাকি ওনাকে। আর একজন কে ছিল, রায়হান চৌধুরী, উনি উপস্থাপনা করতেন আচ্ছা আচ্ছা, সম্ভবত। হ্যাঁ, রাহান চৌধুরী নাটকের লোক উপস্থাপন করে। হ্যাঁ, আমি গিয়েছিলাম সাঁঝের বেলায়, পাখি নিরে ফিরে যায়, নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার ফিরে আসি এই বাংলাদেশে। এই গানটা আমার মনে আছে, আমি 2টো গান করেছিলাম, 2টো কি 3টা, তার মধ্যে এটা একটা ছিল। আর সাউদি, তোমার নাম হচ্ছে লায়লা তাজনুর সাউদি, 3টা নাম তুমি একাই নিয়েছো। আর তুমি গানও করো 3 ধরনের, নজরুল, দেশাত্মবোধক গান, আধুনিক গান। হ্যাঁ, আমি একটু রবীন্দ্রসঙ্গীত এমনি বাসায় চর্চা করি, ফোক গানেরও চর্চা করি। আচ্ছা, অনেকক্ষণ অনেক কথা বললাম, দর্শক শ্রোতারা কিন্তু গান শোনার জন্য বসেও আছে, সে তারাও আবার জানে যে আমি কিন্তু যে শিল্পীদেরকে নিয়ে আসি এখানে, বা মানে আমার এই অতিথি যদি শিল্পী হয় তাহলে কিন্তু আমি রিকোয়েস্ট করি গানের জন্য, আমরা আরেকটা গান শুনতে চাই। আচ্ছা, অবশ্যই। এখন কোন গানটি তুমি গাইবে? আমি এর আগে যে গানটি পরিবেশন করলাম ওটা রাগ আরানার ছিল, আমি বলতে ভুলে গেছিলাম, তাই রাগ আরানা? আরানার গান ছিল, ত্রিতালের। আচ্ছা, ত্রিতালের গান। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখন আর একটা কবি নজরুলের গান গাইতে পারি, দাদরা তালের মনে পড়ে আজ সে কোন জন্ম। ও সর্বনাশ, এটা আমার খুবই প্রিয় গান। প্রিয় গান? খালি মানে কি, তাই? খুবই দারুণ দারুণ। তাহলে নীলুম আমার প্রিয় গান, যেহেতু সে তো গাইতেই হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমার খালি প্রিয় মানে কি সেই প্রিয়। তাই? আমি শিল্পী হলে দেখে দিতাম, বুঝছো, এই গান গিয়ে দেখে দিতাম। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। কোন সমস্যা? শব্দ হচ্ছে কোথায়? চাবি কি বের হয় না? দেখো তো না, কোথায় আছে। ঠিক আছে। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার,
রাখিবে আমারে মনে, শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিয়োগী, দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পায়। মোর গান খুব সুন্দর গান। দেখো নজরুলের এই গানটার মধ্যে যদি তুমি একটা কল্পনাকে বাইরে আউটডোরে দেখো, মানে নজরুল ইসলামটা একজন প্রেমিক পুরুষ ছিলেন, শুধু বিদ্রোহী কবি, প্রেমের কবি, অনেক কবি তো তাকে আমরা বলি, তিনি কবি প্রায় শিল্পী। 3000 গান রচনা করেছেন। 3000 গান রচনা করেছেন। তার গানের দেখো সে এই গানটার মধ্যে যদি বলি, কল্পনায় চলে যাও কি মনে পড়ে আছে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, তাই না? আর কি বলছে, আমি দাঁড়ায় রহিম, আমি দাঁড়ায় রহিম পারে তুমি ওপারে ভাসালে ফেলা, এই তো গভীর হ্যাঁ চিন্তাধারা। সেটাই তো দেখছি। তো যাই হোক, আমাদের কিন্তু সিগন্যাল এসছে, সিগন্যাল যতই আসুক আমরা আরেকটা তো কথা বলবোই, তাই না? আচ্ছা এখন আমাদের আচ্ছা তোমার সাথে তো আমরা যে কিছু কিছু কথা আমার মনে রাখেছিলাম, তুমি আর কিছু বলার আছে তোমার, যে তুমি বলবে। আমি তোমাকে বলেছি যে তোমার এই কিছু কিছু কথা মনে রাখিবা যে আজকে আলোচনা করব। হ্যাঁ গান মানে কিছু কিছু কথা, হ্যাঁ হ্যাঁ, মানে কি বাদ গেল আর কি, আমি সেটাই বলছি। কি বাদ গেল, কি বাদ গেল? আচ্ছা বাদ গেল হচ্ছে যে সেটি হচ্ছে যে তুমি ভুলে গেছো, আমি তোমাকে মনে করার চেষ্টা করে দিচ্ছি। আচ্ছা আমার এই যারা গান গায় তাদেরকে আমি তাদের মুখ দিয়েই বলাই, আমাকে অনেক মানুষ বলে গায়বান্ধায় তুমি যেমন সঙ্গীত শিখেছো, গান শিখেছো, জি এই যে হারমোনিয়াম, চেঞ্জার হারমোনিয়াম, গান ছাড়াও কিন্তু অনেকে কি শিখতে চায়। ও জি 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 হ্যাঁ, মনে হয়েছে নিশ্চয়ই? এখন মনে হয়েছে। হ্যাঁ। গান ছাড়া এখন দেখা যাচ্ছে, এখন না বেশ অনেক দিন থেকেই দেখা যাচ্ছে গানের পাশাপাশি নৃত্য, তারপরে ছবি আঁকার প্রতি বাচ্চাদের ঝোঁক আছে। তবলা শিখছে, তবলা শিখছে, হ্যাঁ সাহিত্য বিষয়ে যেমন কবিতা শিখছে, নাটক, এগুলোরও কিন্তু চর্চা আছে গাইবান্ধাতে। আচ্ছা আমি সঙ্গীতাঙ্গনের কথাই বলি, সঙ্গীতের একজন ধরো একজন সেতার বাদক, সেতার শিল্পী, আমাদের গাইবান্ধায় জানা মতে সেতারের গুরু আছে নাই? বাঁশি, বাঁশি কি আছে? আছে, থাকলেও দুই, খুব কম। বাঁশি ছিল বা আছে এখনো দুই একজন, খুব কম। বাজাতে পারে হয়তো, কিন্তু বেহালা কি আছে? না নাই। রংপুরে বড় শহর জন্য আছে অনেক, কিন্তু দেখবা যে অনেক বেহালা বাদক আছে। জি
এই যে ঢাকাতেও গাইবান্ধা আছে, ছোট ঢাকাতেও জেলা আছে। হওয়াতে আমাদের অনেক বঞ্চিত। তুমি গান গাও, আমি তো গান সুর না, আমি তো বেহালায় এক্সপার্ট হতে পারতাম এতদিন, আমি তো সেতারে এতদিন এক্সপার্ট হতে পারতাম। এটা কি আমার দোষ না কি এই জেলার সুযোগবিহীন গাইবান্ধার দোষ? কি বলবো, তোমার মতামত কি, তুমি কি বলো একজন সঙ্গীত শিল্পী আমার হিসেবে? মতামত যে পৃষ্ঠপোষকতার একটু অভাব আছে। পৃষ্ঠপোষকতা আর আছে। গাইবান্ধায় যেগুলো সাংস্কৃতিক সংগঠন আছে, তো তারা যদি বিশেষ করে কিছু নতুন বিষয় শেখানোর একটা প্রয়াসে, যেমন ওই যে বললেন বেহালা, বাঁশি, গিটার কি শেখায়? গিটারও আছে, কয়েকজন আছে জানা মতো। এইরকম আমাদের গান তো যন্ত্রসঙ্গীত ছাড়া কেমন লাগে, তাই না? যন্ত্রসঙ্গীত অবশ্যই, এই জ্ঞানটাও তাদের থাকতে হবে। তো এই জন্য আমার মনে হয় যে তাদেরকে একটু গানের এবং পাশাপাশি আমাদের যদি বলি যে সরকারি পর্যায়ে জেলা শিল্পকলা একাডেমি তো হইলো জেলা শিল্পকলা করতে একাডেমি, পারে। তো কালচারাল সাউদি, আমাদের সময় একদম শেষ। কি বলবো যে তুমি আগে বিদায় নাও, তারপর আমি বিদায় নিই দর্শক শ্রোতার কাছে। আচ্ছা, তুমি তারপর আমি বিদায় দর্শক নিচ্ছি। শ্রোতাকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রেডিও সারাবেলার উত্তরোত্তর সমৃদ্ধি এবং কামনা করছি। মিলু মামার জন্য অনেক অনেক শুভকামনা। পাশে আছেন সাইদ ভাই, তার জন্য ক্যামেরায় আছেন, অনেক অনেক ক্যামেরায় আছেন, পিছনে আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমি এখানে বিদায়। তোমাকে অনেক ধন্যবাদ সাউদি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকবেন। এতক্ষণ দেখলেন, আমাদের সাথে ছিলেন, গান শুনলেন লায়লা তাজনুর সাউদি, একজন গুণী শিল্পী। আবারও যদি কখনো সময় হয় আবারও আনা হবে। কি বলবো আর, আপনারা সকলে ভালো থাকবেন, রেডিও সারাবেলার সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা।